এই যে তুমি বারবার বলো চলে যাই, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো যে কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো না, পারবে? আর আর এসে যদি দেখো আমার হাতে ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি, কোথাও যাইনি। যদি তোমার দিকে তাকিয়ে বলি এলে কেন, চাই না তোমাকে আর, চলে যাও যেখানে ছিলে, তখন তখন আমাকে কাছে না টেনে তুমি পারবে? বলো না, পারবে? নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। আজ বৃহস্পতিবার রাত ৮টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডা। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রেমের আড্ডার আজকের গল্প। বাবা গো, হঠাৎ একটা চার চাকার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল দেবানী। হাতে পায়ে সামান্য চোট পেয়ে কোঁকিয়ে উঠল সে। একসঙ্গে দুই বান্ধবী মিলে রাস্তায় হাঁটছিল। চার চাকার ধাক্কায় দেবানীকে পড়ে যেতে দেখে স্বর্ণ এগিয়ে আসে দেবানীর কাছে। নে ওঠ, আমার হাতটা ধরে ওঠ। না না, থাক, আমি উঠছি। গাড়ি থেকে নেমে আসেন অমূল্য রায়। এক দৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থাকেন দেবানীর দিকে, তারপর বলেন, বাবা, আই এম এক্সট্রিমলি সরি, আপনার লাগেনি তো? না, আরাম লেগেছে। এখানে তো ফুল বিছানো, তাই না? আচ্ছা, চার চাকা কিনেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? রাস্তায় যারা হাঁটে তারা মানুষ নন? রাস্তা তো সবারই। মাফ করবেন প্লিজ, আমি আসলে ত্রাণের কাজে যাচ্ছিলাম, তাই চলুন না, আপনারা কোথায় নামবেন বলুন, আমি আপনাদেরকে নামিয়ে দেব। আহা, কি কথা বললেন, শুনে না একবার প্রাণটা জুড়িয়ে গেল। গাড়ি ভর্তি তো জিনিসপত্র, কোথায় উঠবো আমরা? হ্যাঁ আসলে, আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা শঙ্খপুরের দিক থেকেই আসছেন। আমি ওদিকেই যাচ্ছি। শুনেছি ওদিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে জেলেপাড়ার মানুষদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঠিকই শুনেছেন। তা আপনি কি জেলেপাড়ায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জেলেপাড়ায়। ওখানে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? কেউ কি ওখানে পরিচিত আছে? না, পরিচিত কেউ নেই। আসলে আমার একটা ছোট মশলার ব্যবসা, তাই ওই ত্রাণের জিনিসগুলো নিয়ে যাচ্ছিলাম। কি হলো, মানে ওভাবে তাকিয়ে আছেন? আসলে আমাদের বাড়িও শঙ্খপুরেই ছিল, আমরা ওই জেলেপাড়াতেই থাকতাম। ছিল? থাকতেন? মানে এসব বলছেন কেন? এখন কোথায় থাকেন? দেখি ভাগ্য কোথায় নিয়ে যায়। আর আমরা থাকতাম বলছি কারণ আজ আর ওখানে কিছু নেই। ওখানে থাকার মতো কেউ নেই, কিচ্ছু নেই। ত্রাণের জিনিস নিয়ে কি করবেন আপনি? কে রান্না করবে, আর কেই বা খাবে? তার মানে ওখানে আর কেউ বেঁচে নেই? না, আমি আর আমার বান্ধবী একটা মন্দিরের ভেতরে ছিলাম, তাই আর কি প্রাণে বেঁচে গেছি। বাদ বাকি তো সব ধ্বংসস্তূপ। ঘটনাটা সত্যি খুব দুঃখের। কিছু মনে করবেন না, আপনারা দুজন না আমার সঙ্গে যেতে পারেন। পরে মনে হলে কোনো আশ্রমে চলে যাবেন না হয়। দেখুন, আমরা দুজনেই মোটামুটি শিক্ষিত, এমনি এমনি কারোর বাড়িতে আশ্রয় চাই না। যদি আপনার ব্যবসার কাজে কোনো সাহায্য করতে পারি তাহলে যেতে পারি। হ্যাঁ, তবে তো ভালোই হলো। আসলে আমার বাপ কাকাদের ব্যবসা, আমি এখন দেখাশোনা করি সবটা। আর আপনারা যখন পড়াশুনো জানেন, অসুবিধে তো হওয়ার কথা নয়।
আর বাড়িতে আমার বৃদ্ধা মা আছেন, অনেকগুলো ঘরও আছে বাড়িতে, আপনারা থাকতেই পারেন, আমার ব্যবসাতেও না হয় একটু হাত লাগিয়ে দেবেন। আচ্ছা বলছি ম্যাডাম, উনি ওরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আসলে খুব নরম মনের তো, শোকটা এখনো মেনে নিতে পারেনি, তাই একটু গুটিয়ে আছে বলতে পারেন। তাছাড়া আমার সঙ্গে ছাড়াও কারোর সঙ্গে খুব একটা কথাও বলতে চায় না। আপনার যা কিছু বলার আপনি আমাকেই বলতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ বেশ, তো আপনি একা গেলে বরং অস্বস্তি অসুবিধে দুটোই হবে। আপনারা দুই বন্ধু বোনের মতো থাকবেন, কোনো অসুবিধে হওয়ার কারণ নেই। তবে আসলে সমস্যা একটাই, আমার গাড়িতে বসবেন কি করে, মানে এত জিনিস ভর্তি রয়েছে। দেখুন, 7 কিলোমিটার গিয়েই একটা অনাথ আশ্রম আছে। আপনি তো ত্রাণের জিনিস দেবেন বলেই নিয়ে এসেছিলেন, সেগুলো ফিরিয়ে ঘরে নিয়ে যাওয়াটা খুব একটা ভালো হবে না। তার থেকে আমি বলি কি, আপনি বরং জিনিসগুলো ওখানে দিয়ে দিন, তারপর তো আমরা একসাথে যেতে পারবো। আচ্ছা বেশ, তবে আপনারা একটু অপেক্ষা করুন কেমন, আমি ওগুলো সব বিলি করে আসি, তারপর আপনাদের নিয়ে যাব। আচ্ছা আপনার নামটা তো জানা হলো না, কি নামে ডাকবো? আমার নাম দেবানী। আমি আমি আমার নাম আমার নাম সকালবেলায় নীলা আর সিনজন ঘরে ঢুকে দেখল তাদের ঠাম্মি কনকচাপা রায় ঘুমের ঘোরে কী সব বিড়বিড় করছে। ও ঠাম্মি, ঠাম্মি কি সব বলছো? ও ঠাম্মি! নীলা বেশ কয়েকবার তার ঠাম্মিকে ডাক দিল, কিন্তু কনকচাপা দেবীর কোনো পরিবর্তন হলো না। আপনি 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 সত্যি আমাদের ঠাম্মি, ও ঠাম্মি! এই কি ব্যাপার বলতো, ঠাম্মিকে এতবার ডাকছি উঠছে না। আমার কিন্তু একদম ব্যাপারটা ভালো লাগছে না নীলা। হাজার হোক বয়স তো হয়েছে, এই তুই একটু জল নিয়ে আয় না, চোখে মুখে ছেটালে যদি। জানা তুই থাম তো দাদা। ঠাম্মির বয়স 70 হয়েছে ঠিকই, কিন্তু দেখে কিন্তু বছর 5 কম বলেই মনে হয়। চিরকাল দাদুর সঙ্গে ব্যবসার কাজকর্ম সামলাতে গিয়ে দোকানের কর্মচারীদের সঙ্গে চিৎকার করে কথা বলতে বলতে গলাটা ভেঙে গেছে, তাই বলে বেশি বয়স্ক লাগে। না হলে কিন্তু ঠাম্মি আমাদের তেমন বুড়ি নয়, বরং কাল মামা দাদুকে বেশি বয়স্ক মনে হচ্ছিল। চোখেও দেখলাম উনি একটু কম দেখেন। তুই থাম তো, জলটা নিয়ে আয়। একটু জল কনকচাপা দেবীর চোখে মুখে ছেটাতেই তিনি ধরপড় করে উঠে পড়লেন। তারপর বুঝতে পারলেন তিনি একটা স্বপ্ন দেখছিলেন এতক্ষণ। একটু সময় লাগলো তার নিজেকে সামলাতে, ওই মিনিট দুয়েকের মতো। তারপর তিনি হেসে বললেন, কি হলো দাদু ভাই, কিছু বলবে? ও ঠাম্মি, ঠাম্মি ঠিক ঠিক লাগছে? তুমি কি স্বপ্ন দেখছিলে গো? আমার নাম করছিলে? তোমার নাম? হ্যাঁ, ওই আর কি, বয়স হয়েছে তো, এখন নিজের নামই ভুলে যাই। দাদু ভাই কিছু বলবে? তোমার তো এখন আনন্দ করার সময়। অশ্মির মামা দাদুকে তো আমি কাল রাত্রেই সব বুঝিয়ে বললাম, আর উনি তো রাজিও হয়েছেন তোমাকে সময় দিতে। এবার আর কি, কেমিস্ট্রিটা মন দিয়ে পড়ো, এমএসসিটা শেষ করে চাকরির একটা চেষ্টা করো, বুঝলে? আর শোনো, ওই নাটকের বই কিং লিয়ার, হ্যামলেট, ওগুলোকে কদিন একটু দূরে সরিয়ে রাখো। সিনজন ঠাম্মিকে জড়িয়ে ধরল। আমার ঠাম্মি, আমার কিউট ঠাম্মি। ওরে ছাড়, আমাকে ছাড় তো। আচ্ছা ঠাম্মি, আমার আর রশ্মির যেমন মিল হয়ে গেল, তেমন যদি স্বর্ণ আর অর্ধেন্দুর হতো কি ভালো হতো বলো, তাই না? কেন স্বর্ণের কথা এখানে কেন? স্বর্ণ তো গল্পের একটা চরিত্র মাত্র। অশ্মির ম্যারেজ অ্যানাউন্সমেন্ট পার্টি থেকে ফিরে তোমার মন ভালো ছিল না বলেই তো আমি তোমাকে বানিয়ে বানিয়ে একটা রূপকথার গল্প বলেছিলাম, যেখানে নায়ক নায়িকার মিল হয়নি, কিন্তু যাতে তোমার মনটা শান্ত হয়
তাই জন্যই গল্পটা বলেছিলাম। আসলে কি জানো তো দাদু ভাই, সময় যতই পেরিয়ে যাক, যতই জায়গা আলাদা হোক, ভালোবাসা তো সব সময় এক। এই যেমন ধরো না, আমাদের সময় সাদা কালো ছবি উঠত, আর আজ তোমার আর রশ্মির যখন ছবি ওঠে তখন ছবিগুলো রঙিন হয়ে যায়, কিন্তু ভালোবাসার গল্পগুলো তো একই রয়ে যায়, তাই না দাদু ভাই? ও ঠাম্মি, একটা কথা ভাবো, যদি তাই হয় তাহলে তুমি বানিয়ে বানিয়ে স্বর্ণ আর অর্ধেন্দুর মিলটা করিয়ে দাও না প্লিজ। তোমাকে তো কতবার বলেছি, গল্পের শেষটা আমার জানা নেই, আমি কেবল অতটুকুই জানি। আর আমি তো কোনো লেখক বা লেখিকা নই যে ওদের মিল করিয়ে দেব। তোমরা বসো, আমি হাত মুখ ধুয়ে আসি। কিছুক্ষণ পরে কি ব্যাপার বলো তো? আমি বেশ বুঝতে পারছি তোমরা দুটিতে মিলে কিছু একটা মতলব এটেই এখানে এসেছো। না হলে আমি কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার হয়ে নিলাম, তোমরা এখনো এখানে বসে আছো কেন? আজ বুঝি তোমাদের টিভিতে কিছু নেই? আসলে আমি তো নীলাকে তোমার বলা গল্পটা বলেছি, আর জানোই তো বোন ভীষণ উৎসাহিত তোমার গল্প নিয়ে। আচ্ছা সত্যি করে বলো তো, জেলে পাড়ার গল্প, স্বর্ণ অর্ধেন্দুর প্রেম, দেবানী, প্রদ্যুম্ন, এই সবটাই কি তোমার মন গড়া? আমার কেন জানি না বারবার মনে হচ্ছে কোথাও একটা কিছু লুকিয়ে আছে। ডাল মে কুচ কালা তো হ্যাঁ ঠাম্মি। কিসের সত্যি রে বাবু? কিছু নয় বড় বৌমা, আসলে তুমি তো ছিলে না, আর একটা বিশেষ কারণে দাদু ভাইয়ের মনটাও ভালো ছিল না, তাই আমি সিঞ্চন দাদু ভাইকে একটা রূপকথার গল্প বলেছিলাম। আর তোমার ছেলে ছেলে মানুষের মতো সেটাকে এখন সত্যি ভেবে বসেছে। বাবা যায়, দুদিন পর নাকি তুমি এ ছেলের আবার বিয়ে দেবে। কেমন গল্প মা? মা আমি বলছি, দাদা আমাকে গল্পটা বলেছে। সমুদ্র তীরবর্তী গ্রাম শঙ্খপুরে বেশ কয়েক ঘর জেলেরা থাকত। তাদের মধ্যে একজন জেলের মেয়ে ছিল, শর্ণিতা। ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল। আমাদের অশ্মির মতো? দেখো বড় বৌমা, অশ্মি যখন ক্লাস 8-এ পড়তো তখন ওর মা মারা গেছে। দেখো না, অশ্মি কথায় কথায় বলে আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মাও ভালো মতো অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারতো না। তার মানে কি, অশ্মির স্মৃতিতে ভালো মতোই রয়ে গেছে তার মা। মাঝে মধ্যে তো পাগলি মেয়েটা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার মা এখনো বেঁচে রয়েছে। কিন্তু স্বর্ণ, মা কি জিনিস সে তো আর বোঝেনি। তবে আমাদের অশ্মির বাবা সুবীরের মতো স্বর্ণর বাবাও আর বিয়ে করেননি। আচ্ছা, তারপর? স্বর্ণ উচ্চশিক্ষিত ছিল, আর তার বান্ধবী দেবানী ছিল মোটামুটি শিক্ষিত। স্বর্ণ চাইতো জেলেপাড়ার প্রত্যেকে রোজগার করুক, তাই সে জেলেপাড়ার মেয়েদের হাতের কাজ শিখিয়ে একটা মেলার আয়োজন করে। আর এই মেলাতেই শহর থেকে প্রফেসর অর্ধেন্দু এবং প্রদ্যুম্ন কলেজের বেশ কিছু ছেলেমেয়ে নিয়ে আসেন। অর্ধেন্দু এবং শর্ণিতার প্রেম হয়, আর দেবানী আর প্রদ্যুম্নর প্রেম হয়। বেশ বেশ, রাজা রানী মিলে গেল। না বড় বৌমা, তোমার ধৈর্য বড় কম। আগে সবটা শোনো। দিদি ভাই তুমি বলো, বেশ ভালো বলছো কিন্তু। প্রদ্যুম্ন দেবানীকে ভালোবাসলেও স্ট্যাটাসের কথা ভেবে বিয়ে করতে চায়নি। শহুরে এক মেয়ের সঙ্গে তার বিয়ে পুরো ঠিক। শেষমেশ অর্ধেন্দু চাপে পড়ে বিয়ের আসরে নিজের ভুল বুঝতে পেরে দেবানীর কাছে প্রদ্যুম্ন ফিরে আসে। ওদিকে স্বর্ণ অর্ধেন্দু একে অপরকে ভীষণ ভালোবাসলেও অর্ধেন্দুর মা এই সম্পর্ক মানতে পারেন না। অর্ধেন্দুর মায়ের স্ট্যাটাস মেনটেনের চক্করে সবটা
পুরো গোল পাকিয়ে যায়। অর্ধেন্দু তার মায়ের আপত্তির বিষয়টা স্বর্ণর থেকে আড়াল করলেও স্বর্ণ কিন্তু সবটা জানতে পেরে যায়। আর তারপর একটা চিঠি লিখে শঙ্খপুর থেকে রাতারাতি বেপাত্তা হয়ে যায়। স্বর্ণ হারিয়ে যাওয়ার পরে তার ঘরে হাড়গোড় আর রক্ত পড়েছিল, তাই সবাই ধরে নেয় সামুদ্রিক কোনো হিংস্র জন্তুর আক্রমণেই হয়তো। মা, স্বর্ণ কি সত্যি বানানো চরিত্র? বড় বৌমা, তুমিও কি এদের মতো শুরু করলে নাকি? সত্যি বলুন না মা, আপনি স্বর্ণ নন তো? আর বাবাই হয়তো অর্ধেন্দু? বানিয়ে বানিয়ে নিজেদের ভালোবাসার গল্পটা। না বড় বৌমা, স্বর্ণ হতে ভাগ্য লাগে। জেলে পাড়ার মানুষদের ভালোবাসা, অর্ধেন্দুর ভালোবাসা, এত ভালোবাসা কজন পায় বলো তো? যাকে যাক, ছাড়ো এসব। যাও, তোমরা গিয়ে নিজেদের কাজ করো। বলছি, বাবা মারা যাওয়ার পর গত 10 বছর ধরে আপনি এই ঘরে একাই খাবার খান। আমি না থাকলেই একমাত্র কখনো সখনো ছেলে মেয়ের সাথে খেয়ে নেন। আজকে যদি একটু সবার সাথে খেতেন। গতকালকে অশ্মির মামা দাদু এসে তো অশ্মির আর সিঞ্চনের বিয়ে ঠিক করে গেলেন একরকম। তাই আর কি আপনার ছেলে বলছিল। না বড় বৌমা, তুমি তো জানো যে তোমাদের বাবা মারা যাওয়ার পর থেকেই আমি একা খেতে পছন্দ করি। লোকজন আমার ভালো লাগে না। তুমি না থাকলে তখন সেটা আলাদা ব্যাপার। তাই বলে রোজ রোজ তো আর এমন চলতে পারে না। তাহলে তো সবার সঙ্গে খাওয়াটাই নিয়ম হয়ে দাঁড়াবে। আর শোনো, তোমার যদি আমার রান্না করতে অসুবিধে হয় তাহলে সেটাও আমাকে বলে দিও। আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো। ঠাম্মি প্লিজ। না দাদু ভাই, কিছু নিয়ম ভাঙতে নেই। গত 10 বছর ধরে এই নিয়মই আমি মেনে আসছি। দাদা চল, আমরা খেতে যাই। মনে হচ্ছে ঠাম্মি রেগে গেছে, বুঝলি? শুধু ঠাম্মি নয়, মায়ের মুখটাও দেখ। এবার দেখবি কটমট করে সিঁড়ি দিয়ে নেমে যাবে। এমনভাবে আওয়াজ করতে করতে নামবে যে উপরে বসে ঠাম্মি পর্যন্ত শুনতে পাবে আওয়াজটা। দেখ না, দেখ। তুই থাম তো, ওরা শুনে ফেললে না আমাদের দুজনকে কেটে ফেলবে একবারে। ওদিকে নীলা সিঞ্জন ঘর থেকে বেরিয়ে যেতেই সিঞ্জনের ঠাম্মি কনক চাপারায় দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর ঘরের অন্য একটা দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো সেই গ্যারেজে। অমূল্য মারা যাওয়ার পর থেকে গত 10 বছর ধরে যে গ্যারেজে সে শুধু একাই আসে। অমূল্য থাকাকালীন অবশ্য অমূল্য আসত, তবে তখনও গ্যারেজের এই রহস্য গুপ্তই ছিল। কনক চাপার মুখে একটা হাসি ফুটে উঠল। চিরকাল এই রহস্য রহস্যই থাকবে। অর্ধেন্দু মুখার্জি যতই অধ্যাপক থেকে মস্ত বড় কবি হোক, যতই তোকে নিয়ে কলম ধরে কিভাবে চিনব তোমাকে লিখুক, আর সে কবিতা সিঞ্চন আবৃত্তি করে যতই হাততালি করুক, বাস্তবে সিঞ্চন কোনো দিনও জানবে না যে মজুমদার বাড়িতে থাকা মামা দাদুর আসল নামই অর্ধেন্দু মুখার্জি। আর স্বর্ণ কোনোদিন জানবে না যে অর্ধেন্দু বেঁচে আছে। আর অর্ধেন্দু, সে তো আমাকে চিনতেই পারেনি। ওই চোখের দৃষ্টি নিয়ে সে কোনোদিন খুঁজে পাবে না যে রায় বাড়ির গ্যারেজে গুটি সুটি মেরে লুকিয়ে আছে তার স্বর্ণ। কোনো দিন জানবে না। না চাই এবার দরজাটা খুলি। একটু দুঃখী দুঃখী মুখ করে খুলতে হবে, যাতে স্বর্ণ বুঝতে পারে তার ভালোর জন্যই তাকে আটকাতে হচ্ছে বলে আমার বুকটা ফেটে যাচ্ছে। ক্যাচ করে একটা আওয়াজ হলো, তারপর খুলে গেল গ্যারেজের দরজাটা। স্বর্ণ একটা ছোট্ট শিশুর মতো কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। আওয়াজটা শুনে সে একটা টিনের ভাঙাচোরা দরজার আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই
দেবানীর কণ্ঠস্বর শুনে আশ্বস্ত হয়ে বেরিয়ে এলো। এ কি, স্বর্ণ কোথায়? ও কি তবে পালিয়ে গেল? কাল রাতে কি তবে অর্ধেন্দুর সঙ্গে গোপনে শলা পরামর্শ হলো? না না, জোরে জোরেও তো ডাকতে পারবো না। কি করি এখন? না না, কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় এসেছে। এই পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ রইল না। বলো, আমি আর কেনই বা বেঁচে থাকি? মা, তুমি যারাতে আমাকে ভরসা করে রেখে গিয়েছিলে, সেও ফাঁকি দিয়ে পালালো। মা গো, আমি এখন কোথায় যাব? কার কোলে মাথা রেখে শান্তি পাবো? হঠাৎ দেবানীর পিঠের কাছে একটা আলতো হাতে স্পর্শ পেল। স্বর্ণ, ও স্বর্ণ, তুই আছিস? তোকে ছেড়ে আমি কোথায় যাব দেবানী? অমূল্যদার জন্য তুই যতই কনক চাপা রায় হোস, আমার তো সেই ছোট্ট বন্ধুই আছিস। লুকোচুরি খেলতে খেলতে লুকিয়ে যেমন কাঁদিস, এখনো তেমনি। হ্যাঁ রে, তুই আর বড় হবি না রে। দুটো ছেলে আর একটা মেয়ে তোর। হ্যাঁ, তোর বড় নাতির বিয়ে পাকা হয়ে গেল, আর তুই কি না? পরম স্নেহ আর মমতায় দেবানীর চোখের জল মুছে স্বর্ণ নিজের কাছে বসালো। তারপর স্বর্ণ বলল, হ্যাঁ রে, তুই কালকে রাতে দই দিয়ে গেলি, আমি খাইনি। একটু শরবত বানাবো, খাবি? এই সাত সকালে শরবত? না না, তুই বরং একটু মুড়ি আর সর্ষের তেল দে। হ্যাঁ রে, শশা আছে? হ্যাঁ, কুচিয়ে দেব। দে, তাই দে। স্বর্ণ যখন মুড়ি মাখাচ্ছিল তখন গ্যারেজের দরজায় হাত বোলাতে বোলাতে দেবানী হঠাৎ হারিয়ে গেল 40 বছর আগের এক অতীতে, যে অতীতে সে এই রায় ভিলাতে প্রথম এসেছিল তার বন্ধু স্বর্ণর হাত ধরে। ওই তো, সে এখনও সব স্পষ্ট দেখতে পাচ্ছে। সোফায় বসে আছেন 50 ঊর্ধ্ব ইন্দুবালা দেবী। বৈধব্যজনিত শোকও তার চেহারাকে একটু ম্লান করতে পারেনি। তবে সে চোখের দিকে তাকালে মনে হয় কিছু একটা রহস্য তিনি সযত্নে মুড়ে রেখেছেন। অমূল্যর পাশে দেবানীকে দেখে প্রথম ভ্যাবাচাকা খেয়ে গেলেও পরে অমূল্যর মুখ থেকে সবটুকু শুনে তিনি যেন বেশ নিশ্চিন্ত হলেন। তারপর দেবানীকেই সরাসরি জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার মা? দেবানী। মা, বলছি ওনার একজন বান্ধবীও আছেন। বললাম তো তোমাকে সবটা। তবে উনি শোকে একদম পাথর হয়ে গেছেন। মানসিক সমস্যা দেখা দিয়েছে একটু, তাই একা থাকতে চান। সে কোথায়? ও আসলে ভিতরে আসতে চাইলো না, ওই গ্যারেজেই আছে। সে আবার কি? ওখানে মানুষ থাকে নাকি? অমূল্য, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই না? মা, আমি ওনাকে অনেক অনুরোধ করেছিলাম, তবে উনি কারোর সামনে আসতে চাইছেন না। থাক না, ছেড়ে দাও না। উনি যেমন থাকতে চান নিজের মতো করে, মানে তাতে যদি ভালো থাকেন। আর তাছাড়া দেবানী না হয় মাঝে মধ্যে গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবেন। তো মা, কত দূর পড়াশোনা করেছো? ওই উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, তারপর বাবা আর পড়াতে পারেননি। মারও শরীর ভালো ছিল না, তাই সংসারের হাল ধরতে হলো। তবে আমার ওই বান্ধবী স্বর্ণ, ও আমায় বড় ভালোবাসত। ওর থেকে চেয়ে চিনতে আমি ওর কলেজের বই সব পড়তাম। তাই মাঝে মধ্যেই জেলেপাড়ার সবাইকে মজা করে বলতামও আমিও স্বর্ণর মতো কলেজ পাস। যদিও কলেজের ডিগ্রি আমার ভাগ্যে জোটেনি, তাই সবাই বলতো আমি নাকি ময়ূর সাজার চেষ্টা করছি।
মাফ করবেন, আসলে একটু বেশি বলে ফেলেছি। আসলে জেলে পাড়ার কথা খুব মনে পড়ছে। এটা হওয়াটাই তো স্বাভাবিক মা। বড় শোক সামলে ওঠা চারটিখানি কথা নয়। তোমার বয়স কত? 25 বছর। বিয়ে থা হয়নি? না। দেবানী সত্যিটা বলতে গিয়েও থেমে গেল। কি এক অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে শুরু করলো সে তো জানে স্বর্ণ ছাড়া এখানে তার সত্যি জানার মতো কোনো মানুষ নেই। তোমার বান্ধবীটিও তো তোমারই বয়সী, সেও অবিবাহিত। স্বর্ণ সম্পর্কে কি বলবে দেবানী? মাথা এলো না তার। আবার একটা নতুন আশ্রয় হারিয়ে যাওয়ার আশঙ্কাও তার মাথায় ছিল। তাই এই নতুন আশ্রয়টাকে ধরে রাখতে মিথ্যের আশ্রয় নিল। ও আসলে প্রথম থেকেই একটু আলাদা, মানুষজনের সঙ্গে মিশতেও চায় না বেশি, শুধু একা একা থাকতে চায়। তাই তো কাকা ওর বিয়ে দিতে চাননি। তোমাকে বললাম তো মা, দেখে মনে হচ্ছে মাথার একটু গন্ডগোল আছে। কেমন যেন চুপচাপ ওই আকাশের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে দেবানীও তো তার আত্মীয় স্বজন হারিয়েছেন। বুঝলাম, তোমাদের দুজনের দুর্ভাগ্য দেখে কান্না পায় গো। তোমার বান্ধবীর অবিবাহিত থাকার কারণটা তো বুঝলাম, কিন্তু তোমাদের জেলে পাড়ার সব মেয়েদেরই কি বেশি বয়সে বিয়ে হয়? এইবার দেবানী তার জীবনের সত্যি কথাটাই বলল। স্বর্ণ পড়াশোনার জন্য, চাকরি করার জন্য বিয়ে না করলেও তার এত দেরিতে বিয়ে করার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, যে কারণ তার বাবা মা এবং স্বর্ণ ছাড়া কেউ জানত না। আজ এই নতুন পরিবেশে এই মাতৃসমা মানুষটাকে দেখে কেন জানি না দেবানীর ভীষণ ভরসা করতে ইচ্ছে হলো। তাই সে সত্যিটা না বলে পারল না। অমূল্যর মা ভাবলেন এই মেয়ে বোধহয় তার কথা শুনতে পায়নি, তাই তিনি আবার কথাটা জিজ্ঞাসা করলেন। দেবানী শান্ত গলায় উত্তর দিল, আসলে কি বলুন তো, জেলেপাড়ার সব মেয়েদেরই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। খালি অবিবাহিত ছিলাম আমি আর আমার ওই বান্ধবী। আমার বান্ধবীর অবিবাহিত থাকার পেছনে বিশেষ কারণ ছিল, আর আমার বাবা মা তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাননি, কারণ আমার কুষ্টিতে লেখা ছিল 25 বছরের আগে আমার বিয়ে হলে সে বিবাহ নাকি সুখের হবে না। স্বামীর মৃত্যু থেকে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত সবই হতে পারে, তাই। কিন্তু প্রদ্যুম্নকে ভালোবেসে আমি সেই ভুলটাই করলাম, আর তড়িঘড়ি বিয়ে করে জ্যোতিষীর সেই ভবিষ্যৎবাণীকে সত্যি করে তুললাম। এই কথা তো এনাদের বলা যাবে না। তুমি চুপ করে গেলে, মায়ের কথা মনে পড়ছে? মন খারাপ করো না, আমি তো আছি। কোনো সমস্যা হলে আমাকে বলবে। অমূল্য, আমি বরং বেলার কাছে গিয়ে একটু বসি, তুই ওকে দোতলার ঘরটা দেখিয়ে নিয়ে আয়। ওই ঘরে থাকলে সিঁড়ি দিয়ে নেমে ওর বান্ধবীর সাথে দেখা করাটাও সুবিধা হবে। তবে একটা কথা বলবো? বলো। দেখুন, আমার বান্ধবী তো বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, তাই ওর কথাটা বাইরে প্রকাশ না পেলেই ভালো হয়। তুমি চিন্তা করো না, এখানে লোকজন বিশেষ আসে না। হ্যাঁ, আমার আরও ছেলেপুলে আছে, কিন্তু তারা সবাই গ্রামের বাড়িতে থাকে। তিথি পড়লে আসে কখনো সখনো। এখানে আমরা মা, বেটা আর বেলা নামে একটা কাজের মেয়ে। 5 দিন হলো কাজে লেগেছে, আমরাই থাকি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি একতলাতেই থাকছি। কোনো অসুবিধা হলে বলবে কিন্তু। আচ্ছা, চলুন, আপনাকে উপরের তলায় নিয়ে যাচ্ছি। ওপর তলায় উঠতে গিয়ে বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে একটু জল পড়েছিল, তাতে পা দিয়েই হোঁচট খেল দেবানী। অমূল্য তাকে ধরে ফেলল। মুহূর্তের জন্য তারা একে অন্যের চোখের দিকে চেয়ে রইল। তারপর অমূল্য বলল, বলছি, আপনার লাগেনি তো? না, আসলে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আসুন। আচ্ছা, এইটা আপনার ঘর। হ্যাঁ, নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। আমি পাশের ঘরেই থাকবো, অসুবিধে হলে বলবেন। আর আমি সবসময় আপনাদের পাশে আছি, চিন্তা করবেন না। দেবানী সলজ্জ হাসি হাসে। প্রদ্যুম্নর এইভাবে ঠকানোর পর
আবার কোনো পুরুষের মোহে যেন একটু একটু করে আটকা পড়ে যায় সে। এই নে মুড়ি। কি রে, কি ভাবছিলিস? স্বর্ণর ডাকে দেবানীর হুঁশ ফেরে। মুড়ির বাটিটা স্বর্ণর হাত থেকে নিয়ে সে মুখে পুরে দেয় এক গাল। সেই চিঠি লেখাটাই কাল হলো। আমি বেঁচে রইলাম দিব্যি, অথচ অর্ধেন্দু চিঠি পড়ে নিজেকে শেষ করে দিল। আর তুই আমাকে পুলিশের ভয়ে আটকে রেখে দিলি। কি হতো পুলিশ ধরলে? ওই আমার ভালো ছিল রে দেবানী। কিন্তু আমার যে তাতে ভালো ছিল না। জানি আমি, তোর ভালোবাসা বিশ্বাস করি বলেই তো আমি কোথাও বেরোইনি 40 বছরে। অমূল্যদা আর তুই, এই তোরা ছাড়া কারোর সঙ্গে তো কথা বলি না। হ্যাঁ রে, আমি যখন প্রথম দরজা খুললাম তুই লুকিয়ে গেলি কেন? কি করে তোকে বলি বলতো? তোর বড় বউ থেকে শুরু করে ছোট বউ, তোর জামাই, সকলেই যে একবার করে চাবির গোছা নকল করে এই ঘর খুঁজতে এসেছিল। কি গুপ্তধন আছে, কিন্তু আমাকে দেখতে পাইনি। আওয়াজ পেলেই আমি লুকিয়ে পড়ি। কিন্তু এইসব কথা তো তোকে বললে তুই আর ওদের আস্ত রাখবি না। না, এইসব বলা যাবে না। এমনি রে, মজা করছিলাম। ও আচ্ছা আচ্ছা। কনক চাপা ওরফে দেবানীর মনটা ভালো ছিল না। সে শুধু প্রশ্ন করার জন্যই করেছিল, নইলে উত্তরের ফাঁকটুকু সে ঠিক খুঁজে পেত। সে যেন বারবার আজ হারিয়ে যাচ্ছিল দেবানী থেকে কনক চাপা হয়ে ওঠার সেই অতীত সফরে। অমূল্যর বাড়িতে 1 সপ্তাহ থাকতে শুরু করেছে দেবানী আর স্বর্ণ। ইতিমধ্যেই অমূল্য বেশ দুর্বল হয়ে পড়েছে দেবানীর প্রতি। একদিন দেবানী তাকে নিজের সত্যিটা বলেই দিল। অমূল্য সেদিন বলেছিল, আপনি এসব কি বলছেন? সত্যি বলছি অমূল্য। আমি আপনাকে ভালোবাসি, এই কথা বলাটাই কি আমার অপরাধ যে আপনি এমন বানিয়ে মিথ্যে বলছেন? মিথ্যে নয়, মিথ্যে বলেছিলাম আপনার মাকে, কিন্তু আপনাকে সত্যিই বলছি, আমি বিবাহিতা। অমূল্যর চোখ ছলছল করে উঠল। দেবানী কিন্তু মনে মনে সেদিন খুশি হয়েছিল। আমি পুরো সত্যিটা আপনাকে সেই দিন বলবো যেদিন আমি বুঝবো যে আপনিও আমাকে ভালোবাসেন, প্রদ্যুম্নর মতো নয়, সত্যিকারের ভালোবাসা, যেমনটা অর্ধেন্দু বাসে স্বর্ণকে। এই ঘটনার পর 2 দিন অমূল্য আর দেবানীর ঘরে আসেনি। তবে ইন্দুবালা দেবীর মুখে দেবানী জানতে পারে অমূল্যর জ্বর এসেছে। তারপর একদিন মাঝরাতে জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে অমূল্য এসে দাঁড়ায় দেবানীর কাছে। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন, সত্যি করে বলবেন, আপনি যখন বিবাহিতা তাহলে আপনি স্বামীর ঘরে যাননি কেন? আপনার বাড়িঘর সব কিছু নষ্ট হয়ে যাওয়ার পর আপনার তো স্বামীর ঘরে যাওয়া উচিত ছিল। সত্যি করে বলুন না, মানে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কেন বলুন তো? না, যদি সম্পর্ক খারাপ হয় তাহলে তো বর্তমানে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিবাহ বিচ্ছিন্ন নারীরা আবার বিয়েও করছে, মানে এতে তো খারাপ কিছু নেই। আর যদি আমি বলি যে আমাদের ডিভোর্স হয়ে গেছে? সত্যি বলছেন? হ্যাঁ। বুঝলাম। দেবানী, আমাকে বিয়ে করবেন? আমরা খুব সুখী হব, বিশ্বাস করুন। শুধু আপনার আগের বিয়ের বিষয়টা মাকে জানানো যাবে না। তাহলে আজ থেকে আর আপনি নয়, আমাকে তুমি করে বলো। তাই হবে। কিন্তু কিন্তু কি? কি নামে ডাকবো তোমাকে? কেন? দেবানী। দেবানী
নামটা আমার ঠিক পছন্দ নয়। তা বেশ তো, তুমি তাহলে তোমার পছন্দ মতো কোনো নাম দিও। দিতে পারি, কিন্তু আমার দেওয়া নাম পেলে নিজের নামটা কিন্তু ভুলে যেতে হবে, পারবে? এ আবার কেমন কথা? ভালোবাসার কথা। বেশ, তাই হবে। তাহলে আজ থেকে আমি বরং তোমায় কনক বলে ডাকবো। ওদিকে গতকাল প্রথমবার সিঞ্জনের বাড়িতে গিয়েই অর্ধেন্দুর একটা বিশেষ অনুভব হয়েছে। সিঞ্জনদের বাড়ির নিচতলার গ্যারেজটা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় তার মনে হয় স্বর্ণ যেন তার পাশে আছে। এমন অনুভব যা 40 বছর পর তার কাছে ফিরে এসেছে। তারপর সিঞ্জনের ঠাম্মির কথাবার্তা একদম স্বর্ণর মতো, অথচ চেহারার মধ্যে সেই পরিচিত আদল নেই। এইসব বিষয়গুলো রীতিমতো অর্ধেন্দুকে ভাবিয়ে তুলেছে। আজ সকালে মজুমদার ভিলার বাগানে হাঁটতে হাঁটতে অর্ধেন্দু যেন গতকালকের দৃশ্যেরই স্মৃতিচারণ করছিল। সিঞ্চনদের বাড়িতে গতকাল যাওয়ার পর থেকে আমার যেন কেন মনে হচ্ছে ওখানে আমার আপন কেউ আছে। একটা চীনা গন্ধ 40 বছর পর যেন ফিরে পেলাম। এমনটা তো তখন হতো যখন স্বর্ণ আমার আশেপাশে থাকতো, কিন্তু ওই বাড়িতে এমনটা কেন হলো? তাছাড়া সিঞ্চনের ওই ঠাম্মাকে আমার ভীষণ চেনা লাগছে। চোখে এখন একটু কম দেখি, কিন্তু ওই কণ্ঠস্বর যেন ভীষণ চেনা। এমনকি কথা বলার সেই ছন্দ পর্যন্ত চেনা। কিন্তু নাম তো বললেন কনক চাঁপা। এমন নামে তো আমি কাউকে চিনি না। মুখশ্রীও স্বর্ণর মতো নয়। তবে তবে কে এই কনক চাঁপা রায়? মামা দাদু, কাল ফিরে এসে থেকে দেখছি তুমি এত চুপচাপ হয়ে গেছো কেন গো? কিছু কি হয়েছে? না, কিছু না। থ্যাঙ্কস মামা দাদু। বিশ্বাস করো, এই এঙ্গেজমেন্টটা হলে না আমরা কেউ খুশি হতাম না। জানি জোর করে কিছু হয় না, বিয়ে তো নয়। যাই হোক, ছাড়ো। তুমি খুশি তো? অনেকটা। আচ্ছা অশ্মি, তোমার মনে আছে তুমি একবার সিঞ্চনদের বাড়ি থেকে একটা কৌটো ভরে গাজরের হালুয়া এনেছিলে? আমি তখন সেটা খেয়ে খুব নাম করেছিলাম। বলেছিলাম মনে হচ্ছে আমার খুব কাছের কেউ এটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মনে আছে তো। গাজরের হালুয়াটা ঠাম্মির হাতের বানানো ছিল। হ্যাঁ, তুমি বলেছিলে। আচ্ছা, বলতে পারো সিঞ্চনের এই ঠাম্মি কতদূর পড়াশুনো করেছেন? ঠাম্মি কোনোদিন মুখ ফুটে নিজের পড়াশোনার বিষয়ে বলেন না, কিন্তু কথাবার্তা শুনে বোঝা যায় ওনার মধ্যে একটা শিক্ষা রয়েছে। দেখো, আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মাও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারতো না, কিন্তু ঠাম্মি সেই যুগের হয়েও কিন্তু ভীষণ আধুনিক। জানো, সিঞ্চনকে একটা গল্প বলেছিল। হাতের লেখা চিঠির সেই যুগের প্রেম গল্প বলার সময় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের সঙ্গে তুলনা করে সিঞ্চনকে বুঝিয়েছিল, যাতে ওর একঘেয়ে না লাগে। মানুষ কতটা বিচক্ষণ হলে দুটো যুগ সমান তালে মিলিয়ে কথা বলতে পারে, তাই না? আচ্ছা, সুবীরের বয়স তো ওই 48 বছর, আর সিঞ্চনের বাবার বয়সও কি প্রায় একই? হ্যাঁ, আঙ্কেলেরও ওরকমই বয়স, কম বেশি হবে হয়তো 2-1 বছর। আর তোমাদের ঠাম্মির বয়স? সিঞ্চন বলেছিল তোমার থেকে বছর 2-1 ছোট, তার মানে ওই 70 হবে। কিন্তু তুমি এখন ঠাম্মির বয়স নিয়ে পড়লে কেন? ঠাম্মি কি তোমার পূর্ব পরিচিত? না, কিছু না। দেখো, তোমার ফোন বাজছে। অশ্মি নিজের ফোনটা নিয়ে অন্যদিকে চলে গেল। অর্ধেন্দু নিজের মনে মনে বিড়বিড় করতে শুরু করলো। অশ্মি বলছে ঠিকই, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সিঞ্চনের ঠাম্মি আমার চাইতে খুব কম করে হলো বছর 7 ছোট।
ওনার বয়স 65-র কাছাকাছি, কিন্তু ওনার চেহারায় বা চোখের মধ্যে সেই বার্ধক্য তো ধরা পড়েনি। যতটুকু বার্ধক্য তা যেন ওনার কণ্ঠস্বরে। কিন্তু তাই যদি হয়, তাহলে 65 বছর তো স্বর্ণরও হওয়ার কথা। কনক চাঁপা স্বর্ণ নয় তো? না না না, আমি কি সব ভাবছি? অন্যের স্ত্রীকে কিনা? না, কনক চাঁপা স্বর্ণ হতে পারে না। কিন্তু কিন্তু ওই গন্ধটা যে আমাকে বড্ড ভাবাচ্ছে। আর তোমাকে তোমাকে একবার চোখে দেখতে পাওয়ার লোভ আমাকে ন্যায়নীতির বাইরে ঠেলে দিচ্ছে। মামা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ সুবীর, বলছি তুমি অর্কর বাবাকে ফোন করে সবটা বলেছো? একদম ভুলে গেছি মামা। আসলে কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। সবাই তো জানে সুবীর মজুমদার কখনো কথার খেলাপ করে না। অর্ধেন্দু মুখার্জিও কখনো কথার খেলাপ করে না সুবীর, কিন্তু এটা কতগুলো জীবনের প্রশ্ন। অনেক অনেক বছর আগে আমি জোর করে একটি ছেলের বিয়ে মণ্ডপে ভাঙিয়ে তার অন্যত্র বিয়ে দিয়েছিলাম। বিয়েটা টেকেনি। সে কষ্ট আজও আমি বয়ে বেড়াই। তাই বলছি, আর দেরি করো না। এসব কথা অন্যের মুখ থেকে জানাজানি হলে সেটা ভীষণ অপ্রীতিকর হয়ে যায়। যাও যাও, এখনই ফোন করো। সুবীর চলে গেলে অর্ধেন্দু আবার হারিয়ে গেল নিজের জগতে। কোথায় হারিয়ে গেলে তুমি স্বর্ণ? শুধু তুমি নয়, তোমার সঙ্গে দেবানীকেও হারিয়ে ফেললাম জেলে পাড়ার অস্তিত্ব। শুধু প্রদ্যুম্নর সঙ্গে একবার দেখা হয়েছিল, ও ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। কত কষ্ট করে ওকে খুঁজে পেয়ে জানতে পারলাম দেবানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। জানো, সেদিন ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল। ওদের বিয়েটার ঘটকালি তো আমি করেছিলাম না, তাই কোথাও না কোথাও গিয়ে নিজেকে অপরাধী বলে মনে হয়েছিল। ভালোবাসা হেরে গেলে কষ্ট হয় বই কি, কিন্তু কেন যে সম্পর্কটা টিকলো না প্রদ্যুম্ন আমাকে বলতে চায়নি। কিন্তু আমি জানি দেবানী নিশ্চয়ই তোমাকে সবটা বলবে। তোমরা যে খুব ভালো বন্ধু। অন্যদিকে অশ্মি ব্যালকনিতে গিয়ে সিঞ্জনের ফোনটা ধরল। হ্যাঁ সিঞ্চন, বল। দেখা করুন ম্যাডাম আজকে। আজকেই? হ্যাঁ, প্রজেক্টটা কমপ্লিট করতে হবে তো। কিসের প্রজেক্ট? প্রজেক্টের নাম হলো লাভ টু ম্যারেজ রেস। হাউ রোম্যান্টিক। যেতে পারি, তবে নন্দনের সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে, আর আসার পথে কর্নেটো খাবো। যথাজ্ঞা ম্যাডাম। দাঁড়া 1 সেকেন্ড। হয়ে গেছে 1 সেকেন্ড। ওই দাঁড়া, আমি মামা দাদুকে বলি। আসলে বিয়ের কথাবার্তা হয়ে গেছে তো, বলে দেখা করাটাই উচিত এখন। ওয়েট, মামা দাদু, ও মামা দাদু, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ বলো। আমি কোথাও হারাইনি, তুমি তো ফোনটা নিয়ে ব্যালকনির দিকে চলে গেলে। আমার তো আসতে সময় লাগবে না, বলো। বলছি, সিঞ্চন বলছে একটা প্রজেক্ট জমা দেওয়ার জন্য আজকেই লাস্ট ডেট, তাই ও যেতে বলছিল ওদের বাড়িতে। একটু যেতাম, ওখানে সবাই রয়েছেন। বেশ, যাও, তবে সুবীরকে বলে যেও। ও তো তোমার বাবা না, ও তোমার জন্য জীবনে অনেক ত্যাগ করেছে, সেটা ভুলে যেও না। আর শোনো, আসার পথে সিঞ্চনকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো তো। বলবো। আসি। আচ্ছা, সাবধানে যেও, ঠিক আছে? টাটা। নন্দনে সিনেমা দেখে সিঞ্জন আর অশ্মি রবীন্দ্র সদন মোড় হয়ে বুক ফেয়ার মাঠের দিকে এগিয়ে গেল। তখন ট্রামে টিং টিং শব্দ আর কোনো উঠতি গায়কের গিটারের সুরে চারপাশে যেন ভরে গেল ভালোবাসার হাওয়া। এই পরিবেশেই
ভীষণ রোম্যান্টিক হয়ে হাঁটু গেড়ে বসে অশ্মির দিকে হাত বাড়িয়ে সিঞ্জন আবৃত্তি করতে থাকলো তার প্রিয় কবিতা। 4 দশক ধরে আমি খুঁজেছি তোমাকে, জলের কিনারা বরাবর, শঙ্খপুরের এদিক ওদিক, তবুও পাইনি তোমায় প্রিয়তমা। কত বসন্ত ফুরিয়ে গেছে, কত পাতা ঝরে গেছে তোমার অভাবে। যদি দৈবাত দেখা হয় আজ, চোখের ধোঁয়াশা কাটিয়ে কিভাবে চিনব তোমাকে? তবে কি খোঁজাখুঁজির লড়াইয়ে হেরে যাব আমি? তোমাকে হারিয়ে হেরে যাবে ভালোবাসা অমৃতের কাছাকাছি গিয়ে। এই কবিতাটা আবৃত্তি করেই তুই সেদিন ফার্স্ট হলি, তাই না? কবিতাটার নাম কি? কিভাবে চিনব তোমাকে? গল্পের নায়ক 40 বছর ধরে তার প্রেমিকাকে খুঁজছে। লেখকের নাম হলো সত্যি একটা জিনিস লক্ষ্য করেছিস? এই কবিতার একটা লাইনে অমৃতের কাছাকাছি শব্দটা আছে। এই একই শব্দ আমি আগের দিন ঠাম্মির মুখেও শুনেছিলাম। ঠাম্মি বলছিল ভালোবাসা আর অমৃত একই, দুটোই সমুদ্রের জলের গভীরে মিশে থাকে, কিন্তু সেটাকে খুঁজে পেতে হয়। সেই ভালোবাসা সবার মধ্যেই থাকে, কিন্তু সবার ভাগ্যে থাকে না। অদ্ভুত না ব্যাপারটা? আজ মামা দাদুও তোর ঠাম্মির রান্না করা গাজরের হালুয়ার কথা বলছিলেন, যেটা খেয়ে মামা দাদু তার আপনজনের কথা ভেবে নস্টালজিক হয়ে পড়েছিলেন। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস দেখ, তোর দাদুর বয়স 72, রাইট? আমার ঠাম্মির ওই ধর 70, কিন্তু দুজনের মধ্যেই ভালোবাসা নিয়ে একটা রোম্যান্টিসিজম আছে। তা তো ঠিক, তবে ঠাম্মিকে দেখলে কিন্তু 70 বছর বলে মনে হয় না। সে তো মামা দাদু চোখে একটু কম দেখে, নইলে 72 তো মনে হয় না দেখে। ইজিলি 68 বলে চালিয়ে দেওয়া যায়। জানিস, বাপি বলে মামা দাদু কাউকে ভালোবেসেই নাকি আর বিয়ে করলো না, আর ঠাম্মি গত 10 বছর ধরে তোর দাদুর ওই গ্যারেজটা নিয়েই বাঁচে, এমনকি ওখানে কাউকে ঢুকতে পর্যন্ত দেয় না। জানিস, আমার মাঝে মধ্যে মনে হয় আগেকার দিনের প্রেমটাই না বেস্ট ছিল। না, ঠিক তা নয়। আগে তো ছিল চিঠির প্রেম, এখন ফেসবুকের যুগে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওই আগের প্রেমটাই ভালো ছিল। আবার আজ থেকে 40 বছর পর যখন প্রযুক্তি আরও উন্নতি করবে, তখন হয়তো মোবাইল খুললে তার মধ্যে প্রিয়জনের হাতের স্পর্শও পাওয়া যাবে। বলা তো যায় না, তখনকার সময় ছেলেমেয়েদের মনে হবে ফেসবুকের সেই প্রেমটাই বোধহয় ভালো ছিল। যুগের দোষ বাবা। ভালোবাসা আসলে এমন একটা সত্যি যাকে যুগে যুগে মানুষ খুঁজে বেড়ায়, অনেকটা রবি ঠাকুরের ওই গানটার মতো, তুমি রবে নীরবে হৃদয়ে মম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। অন্যদিকে রায়বাড়িতে তখন সিঞ্জনের মা তার বরের কাছে বসে সমানে গজগজ করে চলেছেন। সত্যি তোমার মায়ের এক জেদ। ভুলটা তো তোমার বাবারই হয়েছে। একটা মোটা অঙ্কের টাকা ওনার নামে রেখে গেছেন, এখন সেই টাকা ব্যাংক থেকে সুদ বাবদ মাসে মাসে পেনশন পান, আর কাউকে বলার পর্যন্ত প্রয়োজন বোধ করেন না যে সেই টাকা দিয়ে কি খরচ করেন। ছেলেটাও তেমনি হয়েছে। কত করে শিখিয়ে দিলাম, জিজ্ঞেস করবি যে টাকাটা নিয়ে কি করে, একটা কথা যদি জিজ্ঞেস করে। তুমি আবার শুরু করলে? দেখো, আমার মনে হয় মা কোনো অনাথ আশ্রমে টাকা পয়সা পাঠায়, আর অল্প কিছু টাকাই তো নিজের কাছে রাখেন মা, বাকি টাকাটা তো সংসারেই দেন। এই নিয়ে এত কিছু ভাবার কি আছে? তাছাড়া মায়ের নামে তো কয়েক লাখই আছে, বাদ বাকি সবই তো আমাদের নামে। আমি বড়বেলাতেও দেখেছি মা বাবার ব্যবসার কাজে কত সাহায্য করতেন। বাবা যদি মাকে কিছু দিয়ে যান, তাতে আমি তো অন্যায় কিছু দেখি না। হ্যাঁ, আমি জানি মায়ের রাগ জেদ একটু বেশি। একটু? তুমি আর মায়ের ঝোল টেনো না তো। তোমার বাবার ওই গ্যারেজটা, যেখানে তোমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, গত 10 বছর হলো তোমার বাবা মারা গিয়েছেন। একদিনের জন্য আমাকে সেখানে ঢুকতে দেননি। গ্যারেজ তো দূরস্থান,
গ্যারেজের আশপাশ পর্যন্ত সবসময় বিড়ালের মতো দৃষ্টি দিয়ে রাখেন। একটু যাওয়ার জো নেই। শুধু আমি কেন, তার আর এক ছেলে আর মেয়ের ক্ষেত্রেও একই নিয়ম। তাহলেই বোঝো, মা কিন্তু সবার প্রতি সমান আচরণ করেন, পক্ষপাতিত্ব করেন না। যদি তোমার ননদিনীকে ও ঘরে ঢুকতে দিতেন তাহলে তুমি কোমর বেঁধে ঝগড়া করতে আসতে। তাছাড়া এতে কিন্তু মায়ের কোনো দোষ আমি দেখিনি। আমি যখন ছোট ছিলাম আমি তখন থেকেই দেখেছি বাবা পর্যন্ত ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়া পছন্দ করতেন না। ওই গ্যারেজে একমাত্র বাবা আর মা ঢুকতেন। আমার কি মনে হয় জানো তো, ওই গ্যারেজটা বেশ সুন্দর করে বাবা সাজিয়েছিলেন। হয়তো বাবা আর মা ওখানে নিজেদের সুন্দর মুহূর্তগুলো কাটাতেন, আর সেই কারণেই ওখানে বাবা মা কাউকে ঢুকতে দিতে চাইতেন না। বাবার মৃত্যুর পর মাও সেই জিনিসটা ধরে বসে আছে। এত বড় বাড়ি, আমাদের একটা গ্যারেজ আর তার লাগোয়া একটা ছোট বাথরুম, কি অসুবিধা যদি ওখানে নাই ঢোকা হয়? শোনো, গ্যারেজটা না মোটেও ছোট নয়, বুঝলে? গ্যারেজটাকে দিনের বেলায় জিনিসপত্র রেখে ওরকম অন্ধকারের মতো করে রাখা হয়, তাই বাইরে থেকে দেখলে বোঝা যায় না। ওই গ্যারেজে হাতি পোষা যায়, হাতি, বুঝলে? জায়গাটা নেহাত কম নয়। গিন্নি দেখো, আমি বুঝতে পারছি মায়ের কিছু কিছু ব্যবহারে তুমি কষ্ট পাও, কিন্তু এটাও তো স্বীকার করবে যে সিঞ্চন যে এমএসসিতে পড়াশোনা করছে সেরকম একটা ছেলের হাতে অশ্মির মামা দাদু কখনোই তাকে তুলে দিতেন না। একমাত্র মাই কিন্তু এই রাশভারী মানুষটাকে রাজি করিয়েছেন। তাই তোমার ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের ছেলের জীবনটা আমার মা বাঁচিয়ে দিলেন। এই কথাটা তো আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু আমি তো এই বাড়ির বড় বউ, আমার তো সব জায়গায় যাওয়ার অধিকার থাকা উচিত। অবশ্যই থাকা উচিত, কিন্তু গ্যারেজটা মায়ের অধিকার। বাবা শুদ্ধ মৃত্যুর আগে ওটা মায়ের নামে লিখে গেছেন, আর মা যে উইল করে ওই জায়গাটা কাকে দিয়ে যাবেন সেটা আমরা কেউ জানি না। তাই অনধিকার চর্চা না করাই তো ভালো। সত্যি ধন্য তুমি। বিয়ে হয়ে এসে থেকে দেখছি বাবার জন্য যদিও বা কখনো কখনো দু একটা মুখ খুলেছ, মায়ের নামে কোনো কথা সহ্য করো না। কি তপস্যা করে যে তোমার মা তোমাকে জন্ম দিয়েছিলেন ভগবানই জানে। না গো, অমন একজন মা পাওয়া আমাদের ভাগ্য। কি ভালোবাসা দিয়েছে আমাদের বড় করেছেন। সেই তোমার মাই খালি তোমাদের ভালোবাসা দিয়ে বড় করেছেন, আর আমার ছেলে মেয়ে দুটো তো রাস্তায় পড়ে পড়ে বড় হয়েছে। যত সব। দেখো, তুমি হয়তো বিশ্বাস করবে না, ভাববে আমি কান ভাঙাচ্ছি, তবে আমি একদিন খেয়াল করেছি তোমার মা ওই গ্যারেজে গিয়ে ফিস ফিস করে কথা বলেন, অনর্গল বলে যান। এসব কি ভালো লক্ষণ বলো তো তুমি? আমি জানি, আমিও একদিন লক্ষ্য করেছিলাম মা বক বক করছেন। তারপর দেখি মা চোখ মুছতে মুছতে গ্যারেজ থেকে বেরোচ্ছেন বাবার একটা ময়লা ধুতি পাঞ্জাবি নিয়ে। তখন নিজেকে খুব ছোট মনে হলো জানো, কারণ বাবার ওই পাঞ্জাবিটা যেন আমার গালে এক সপাটে একটা চড় বসালো। আমি বুঝতে পারলাম গ্যারেজে ওটা খুঁজে পেয়ে ওটাকেই বাবা ভেবে মা বক বক করছিলেন এতক্ষণ। আর তারপর থেকে আর কখনো ওদিকে যায়নি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? ই আবার কেমন কথা? মানে আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই, তুমি থাকতে পারবে? এমন কথা যদি আর একবার বলেছ তো আমার মরা মুখ দেখবে। হ্যাঁ, এমন অঘটন হওয়ার আগে আমি চিতায় উঠব। যে অঘটনের কল্পনা করে তুমি কেঁদে ফেললে, সেই অঘটন মায়ের জীবনে ঘটে গেছে। মায়ের মাথা যদি একটু বেসামাল হয়েই থাকে, তিনি যদি বাবার জামা কাপড় নিয়ে বকবক করেই থাকেন, তাহলে কি সেটা খুব অস্বাভাবিক? মানুষটা তো তীর্থেও যায় না, যা নিয়ে থাকতে চায় থাকুক না, সেটা নিয়ে সমস্যা কি? বুঝেছি আমি, আমার ভুল হয়েছে, ক্ষমা করো আমাকে। ঠিক আছে ঠিক আছে, এখন চোখের জল মুছে এক কাপ লেবু চা আনো দেখি। আনছি, তুমি বসো।
অশ্মির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই অর্ক একটি কনফারেন্সে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। অচেনা নাম্বার দেখে ফোনটা কেটে দেয় সে, কিন্তু অনবরত ফোনটা ঢুকতেই থাকে। কনফারেন্স থেকে বেরোনোর পর অবশেষে একটু বিরক্ত হয়ে ফোনটা ধরে অর্ক। হ্যালো, কে বলছেন? আমি যেই বলি না কেন, তুমি তো অর্ক। কবে আসছো কলকাতায়? কেন বলুন তো? আপনাকে কেন উত্তর দিতে যাব? কে আপনি? আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার ভালোর জন্যই বলছি। তোমার হবু স্ত্রী মানে অস্মির যে বন্ধুটি আছে না, সিঞ্চন, সে কিন্তু বিশেষ সুবিধের নয়। নানান রকম ঝাড়ফুঁক করে সে তোমার অস্মির মন ঘুরিয়ে নিয়েছে। এমনকি তার পরিবারের লোককে পর্যন্ত রাজি করিয়ে ফেলেছে। আরে কি যাতা বলছেন? আমাদের ম্যারেজ ডেট ফাইনাল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট সামনেই। আর সিঞ্চন তো আমার বিয়ের সমস্ত শপিংয়ে অস্মির হেল্প করছে। সিঞ্চন আর অস্মি খুব ভালো বন্ধু। আপনি এইসব বস্তা পচার ধ্যান ধারণা আপনার মধ্যেই রাখুন, বুঝলেন? এঙ্গেজমেন্ট, ম্যারেজ কিছুই হবে না তোমার অস্মির সঙ্গে। আর কি বললে? ভালো বন্ধু? ঠিক বলেছে, সবচেয়ে ভালো বন্ধুই সিঞ্চন। প্রেমিককে তো ভালো বন্ধুই হতে হয়, তাই না? আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আপনি কি ভেবেছেন, হ্যাঁ, এভাবে আমার মনের মধ্যে বিষ পুঁতে দেবেন? আমরা যে কালচারের মধ্যে বড় হয়েছি সেখানে বন্ধু বান্ধব নিয়েই আমরা চলাফেরা করি। ফোনটা রাখুন। নিজের ঘুমটা তুমি ভাঙাও, এতে তোমার ভালো হবে। অস্মি তোমার হাত থেকে বেরিয়ে গেছে, তোমার কাছে ফোনে এলো বলে। শোনো, নিজের ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে শেখো, বুঝলে? নইলে দেখবে পাখি ফুরুত হয়ে গেছে। হ্যালো হ্যালো, বোগাস, কে সব ফোন করে কে জানে, পুরো মুডটাই খারাপ করে দিল। অর্কর মোবাইলের রিংটনটা আবার বেজে ওঠে। দেখুন, আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। অর্ক, আমি সুবীর আঙ্কেল বলছি, অস্মির বাবা। ও আঙ্কেল, সরি, মানে আসলে একটা অজানা নাম্বার থেকে একজন আমাকে ফোন করে বারবার ডিস্টার্ব করছিল, তাই না দেখেই ফোনটা রিসিভ করে ফেলেছি। বলুন বলুন। আমি তোমার বাবাকে ফোন করেছিলাম একটু আগে, ওনাকে সবটা বলেছি। উনি তোমায় জানাতেন, তবে আমার মনে হলো আমি নিজেই তোমাকে সবটা বলে দিই, তাহলে আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। কিসের ভুল বোঝাবুঝি আঙ্কেল? আরে হ্যাঁ, তো হেজিটেট করছেন কেন? বলুন না, আমি শুনছি। দেখো বাবা, তোমরা আজকালকার দিনের ছেলে মেয়ে, প্রেম ভালোবাসা তোমাদের থেকে ভালো আর কে জানবে। অস্মি আসলে ওর বেস্ট ফ্রেন্ড সিঞ্চনকে ভালোবাসে। আমাকে ও এই সামান্য কথাটা বলতে ভীষণ ইতস্তত করছিল। ওর মা থাকলে হয়তো তাকেই বলতো। যাক, শেষে মামা দাদুকে সবটা বলেছে। আমি সবটা জানতে পেরেই তোমার বাবাকে ফোন করি। দেখো, জোর করে তো আর মেয়ের বিয়ে দিতে পারি না, তাছাড়া জোর করে কি সম্পর্ক হয়? তুমি প্লিজ কিছু মনে করো না, তোমাদের আর এখন আসতে হবে না, পরে সময় সুযোগ বুঝে ঘুরতে এসো। অর্ক, অর্ক শুনছো? অর্ক সবটাই শুনছিল, কিন্তু কথা বলার মতো ভাষা সে খুঁজে পাচ্ছিল না। একটু আগে অজ্ঞাত পরিচয় মানুষটির কথা আর সুবীর আঙ্কেলের কথা এক। সত্যি তাদের বিয়েটা হচ্ছে না। অস্মি তাকে রিজেক্ট করলো, চুজ করলো কিনা সিঞ্জনকে। তার মতো হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের ছেলেকে ছেড়ে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে, বিষয়টা ভাবতেই গাটা শিউরে উঠল অর্ক। না, আমি এত সহজে হার মানব না। এই সিঞ্চনের কাছে তো কিছুতেই নয়। কনক, তোমাকে একটা কথা বলা হয়নি। কি? আমাদের বাড়িতে আসলে একটা নিয়ম আছে, সেটা হলো বিয়ের পর নববধূর নাম পরিবর্তন হয়। বাহ, বেশ নতুন নিয়ম তো। হ্যাঁ,
তবে আমার নাম কি হবে? কনক করে দিই। ধ্যাত, দাঁড়াও আমি একটু ভাবি। আমার নাম হবে আমার নাম হবে কনক চাপা। ছেলে তো তোমাকে কনক বলেই ডাকে, তাই আমি ভাবলাম আমি না হয় কনক চাপা বলে ডাকবো। খোকা, কনক চাপা নামটাই রেখে দে। বেশ। মা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। দেখো, তোমার তো বয়সটা একটু বেশি। আমাদের ঘরে এত বয়সে বিয়ে হয় না। এই নিয়ে অমূল্যর ভাইরা বেশ রাগারাগি করছে গো। আমার ছেলে তো মাথা গরম করে বলেই দিয়েছে ওদের আর এই বাড়িতে আসতেই হবে না। বিয়ে বৌভাত মিটলে 1 সপ্তাহ থেকে আমিও ছোট ছেলের ঘরে চলে যাব। তাই বলছি কি, কেউ যদি এখানে তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলবে যে তোমাদের 10 বছর বিয়ে হয়েছে। কেমন? কিন্তু মা। দেখো মা, নিজের সম্পর্কে তুমি যা বলেছো আমি কিন্তু তাই বিশ্বাস করেছি। আমার এটুকু কথা তুমি শুনবে সেটা তো আমি আশা করতেই পারি বলো। তাছাড়া আমি তো তোমার থেকে বড়, কিছু ভালো বুঝেই তো এই কথা আমি তোমাকে বলছি। বেশ, তাই হবে। অমূল্য, তাহলে কাগজ তৈরি করো। কিসের কাগজ? বিয়ের। কাগজে বিয়ে হবে? অমূল্য, তুমি কিছু বলনি? মা, আমি বুঝিয়ে বলছি ওকে, আপনি নিশ্চিন্ত হন। তোমরা কি লুকাচ্ছ আমার থেকে? সেটাই যেটা তুমি লুকিয়েছ। আমি তোমার মায়ের থেকে লুকিয়েছিলাম, কিন্তু তোমাকে তো বলেছিলাম আমার বিয়ের কথা, বরের চরিত্রহীন লাম্পটের কথা। বলো বলিনি? বলেছিলে, কিন্তু আমি মাকে সবটা বলিনি। তাতে কি? আরে ঘর তো আমরা করব। দেখো, লোক জানাজানি করে বিয়ে করতে গেলে হয়তো প্রদ্যুন্মর কোনো চেনা পরিচিত বেরিয়ে গেল, তাই আমি মাকে বলেছি যে কাগজে কলমে বিয়ে করতে চাই। মা এটা মানতে চাননি, তাই রেগে গিয়ে বলেছেন তোমাকে সংসার গুছিয়ে নিয়ে গ্রামে ফিরে যেতে। অথচ তুমি, যার জন্য আমি কাগজের বিয়েতে রাজি হলাম, সেই তুমি কিনা আমাকে ভুল বুঝছো। সমাজের সঙ্গে আমি লড়াই করে নেব, কিন্তু ঘরের মধ্যে কিভাবে লড়াই করব বলতে পারো? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। তারপর বিয়ের দিন স্বর্ণ সাক্ষী হিসেবে সই করতে গেলে প্রথমে তার নজর পড়ে বিষয়টা, কিন্তু সে অতটা আমল দেয় না। পরে বিয়ে বৌভাত সব মিটে যেতে সে দেবানীকে বলে, বিয়ের কাগজটাতে তোর বয়স 5 বছর বাড়ানো আছে। কেন বলতো? ওনারা তো বলেছিলেন তোর 25 বছর বয়স নিয়ে নাকি অনেক সমস্যা, কিন্তু ওখানে তো দেখছি তোর বয়স 30 করা আছে। তাছাড়া আমি গ্যারেজের ঘরে থাকলেও আমার কানে আসে পাড়া প্রতিবেশীদের উনি বলছেন তোদের 10 বছরের বিয়ে হয়ে গেছে। কেন রে দীপজানি? উফ স্বর্ণ, তুই থাম। আমাদের এখন এইসব ভাবার সময় আছে? এতদিন পর একটা নিশ্চিন্তের ঠাঁই হয়েছে, আমি এতে খুশি রে। অমূল্য আমাকে খুব ভালোবাসে। কিন্তু দেবানীর এই সুখটুকুও তার কপালে টিকল না। একদিন ট্রাঙ্ক ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়ল অমূল্যর সঙ্গে এক বিবাহিতা মহিলার হাসি মুখের সাদা কালো ছবি। মাথায় বাজ ভেঙে পড়েছিল দেবানীর যখন সে লক্ষ্য করে ছবির মহিলার সঙ্গে তার মুখের বেশ কিছুটা সাদৃশ্যও রয়েছে। সরাসরি অমূল্যকে গিয়ে জিজ্ঞাসা করে দেবানী, ইনি কে? ও আমার প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী? তোমার এটা দ্বিতীয় বিয়ে? অতীত ঘেটে কি লাভ বলো তো? শুধু তো কষ্ট, তাই না? তুমি তো আমার বর্তমান, তাছাড়া তোমারও তো এটা প্রথম বিয়ে নয়। কি নাম তোমার প্রথমার বলো? ওর নাম ছিল কনক চাপা। তার মানে? বছর 10 আগেকার কথা, আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু কনক চাপা কোনোদিনই আমাকে মানতে পারেনি, মন থেকে মেনে নেয়নি। পরে আমার বন্ধুর সঙ্গে ও পালিয়ে যায়, আর এই ঘটনার কথা ধামাচাপা দিতেই আমি আর মা গ্রাম ছেড়ে এখানে এসে উঠি। এমনকি আমার ভাইরা পর্যন্ত এই সত্যিটা জানে না। সবাই জানে কনক চাপা মাসির বাড়ি গিয়েছে। এই মুখের সঙ্গে আমার মুখের বেশ কিছুটা মিল আছে। এনার মুখটা গোল আর আমারটা ডিম্বাকৃতি।
গায়ের রঙেও তো একটু 19-20 আছে, কিন্তু মোটের উপর আমাদের চেহারা এক। তার মানে তুমি এই চেহারার মিলের জন্যই আমাকে বিয়ে করেছো? তাই আমার নাম কনক চাপা করলে? আমার বয়স খাতায় কলমে 5 বছর বাড়িয়ে দিলে? ছি অমূল্য, ছি। তাহলে প্রদ্যুম্ন আর তোমার মধ্যে কোথায় ফারাক রইল? অমূল্য এগিয়ে আসে দেবানীর কাছে, জড়িয়ে ধরে তাকে বোঝানোর চেষ্টা করে। ছোবে না আমাকে। ঘেন্না ধরে গেল আমার ভালোবাসার নামে। শুধু পারিবারিক সম্মান রক্ষায় বিয়ে করেছো আমাকে। ভাইরা বিয়েতে আসতে চায়নি? মিথ্যে, সব মিথ্যে। ওরা আসলে আমাকে দেখে জানবে আমিই কনক চাপা রায়, অমূল্য রায়ের প্রথমা স্ত্রী। তাই এত নাটক। এই, তোমার মাও আছে এই নাটকে? মা তোমাকে আগেই সবটা বলতে চেয়েছিলেন দেবানী, আমি মানা করেছিলাম। আসলে আসলে আমি তোমাকে হারাতে চাইনি, তাই উনি রেগে চলে গেলেন। তবে তোমার বিয়ের সত্যিটা উনি জানেন না। কৃতার্থ করেছো আমায়, আর আমাকে হারানোর ভয়? আমাকে তুমি পেলে কখন যে হারাবে? তুমি হারাতে চাওনি এই চেহারাটাকে, যে চেহারা হুবহু মিলে যায় তোমার প্রথমার সঙ্গে, তাই না? আর কত মিথ্যে কথা বলবে? ঠাম্মি, 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 দরজা খোলো। অতীতের সমুদ্রে হারিয়ে গিয়েছিল কনক চাপা ওরফে দেবানী। হঠাৎ সিঞ্জনের শব্দে ঘুম ভাঙল তার। ধরপড়িয়ে খাট থেকে নামলো সে। যাই। কি হয়েছে দাদু ভাই? ও ঠাম্মি, ঠাম্মি, অশ্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর মামা দাদু ফোন করেছিল, ওই সুবীর আঙ্কলে ফোন করেছিল। আমি থানায় যাচ্ছি এফআইআর করতে, ঠিক আছে? সিসিটিভি ফুটেজ দেখলে ঠিক সবটা জানা যাবে। তুমি প্লিজ এখন বাবাকে কিছু বলো না। আর মা তো মামার বাড়ি, তোমাকে আমি সবটা বললাম। আমি কিন্তু আসছি, তুমি সাবধানে থেকো। গেলাম। কোথায় গেল মেয়েটা? মা মরা মেয়ে। ঠাকুর, ঠাকুর রক্ষা করো। স্বর্ণ কোথায়? না, একবার যাই। ও আবার চলে যায়নি তো অর্ধেন্দুর সঙ্গে? গ্যারেজের ভেতরে ঢুকে স্বর্ণকে চোখের সামনে দেখতে পেয়ে যেন একটু আশ্বস্ত হলো সে। খাবারের থালাটা স্বর্ণের দিকে এগিয়ে দিয়ে দেবানী বলল, স্বর্ণ, এবার খেয়ে নে, দুপুর হয়েছে তো। গ্যারেজের মধ্যে স্বল্প ইউনিটের আলো জ্বলছে। সেই আলোয় স্বর্ণ একটা ইংরেজি বই পড়ছিল। বইটা অন্যদিকে রেখে বলল, আজ এত দেরি হলো যে? সিঞ্চনের বিয়ে, তুই তো জানিস। সেই ছোট্ট সিঞ্চন, তার আজ বিয়ে, তোর নাতির বিয়ে। ছোটতে সিঞ্চন যখন খেলতো তখন এই জানলাটা দিয়ে আমি ওকে দেখতাম। সত্যি, আজ অমূল্যদা বেঁচে থাকলে। ফের অমূল্যের নাম কেন রে? কেন খুঁচিয়ে গা করিস? তুই কি জানিস না আমার জীবন কিভাবে আমি ঠকে গেছি? অমৃত তো তুই পেয়েছিলিস স্বর্ণ, কিন্তু অমৃত ঘাটতে গিয়ে আমি যে শুধু গরল পেয়েছি, শুধু গরল। কাঁদছিস কেন? কি হয়েছে? অশ্মি দিদি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অদ্ভুত না, আজ থেকে 40 বছর আগে অর্ধেন্দুর জীবন থেকে আমি হারিয়ে যাই, আর 40 বছর পর অশ্মি। সে তো তোর ভুল। কিন্তু এখন ভুলটা কার? অদ্ভুতভাবে এই দুটোতেই কিন্তু মাঝখানে তুই আছিস। তোর আশেপাশে যারাই ভালোবাসতে যায় তারাই হেরে যায় কেন দেবানী? তুই কি বলতে চাইছিস? তুই কি আমার দিকে আঙুল তুলছিস? সেটাই কি স্বাভাবিক নয়? স্বর্ণ দিদির জীবনটা তো তুমি শেষ করে দিয়েছো।
আর রশ্মিকেও অর্কর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। দাদু ভাই, তুই তুই এসব? থামো ঠাম্মি, অর্ক ধরা পড়ে গেছে। আর ওর কল হিস্ট্রি থেকে যে নম্বরটা পাওয়া গেছে, সে সিমটা অন্য নামে তোলা হলো। গলার মালিক যে তুমি, তা আমি ভালোই জানি। গলা বদলালেই তো সব বদলানো যায় না। তুমি ভুলে যেও না আমিও আবৃত্তি করি। আর মামা দাদু, যে মানুষটা কিভাবে চিনব তোমাকে প্রেমের কবিতাটা লিখেছে স্বর্ণদিদুনের জন্য, তাকে স্বর্ণদিদুনের কাছে মৃত সাজিয়ে তুমি 40 বছর ধরে এখানে আটকে রেখে দিলে কেন ঠাম্মি? হ্যাঁ, কেন কেন বলো? স্বর্ণ দ্বিগুণ হয়ে গেল সিঞ্চন। দরদ উঠলে উঠেছে তো? হ্যাঁ, হবেই তো। সব কটা এক একটা 20 ঝাড়। জ্বর হলে তোকে কোন স্বর্ণ দিতু মাথায় পট্টি দিত রে সিঞ্চন? এর ফল কিন্তু ভালো হবে না। কথা বলতে বলতেই দেবানী গ্যারেজের মেঝেতে পড়ে থাকা একটা লাঠি হাতে তুলে এক বাড়ি মারল সিঞ্চনের মাথায়। আঘাত পেয়ে আর্তনাদ করে উঠল সিঞ্চন। সিঞ্চনের মাথা ফেটে রক্ত পড়ছে দেখে স্বর্ণ ছুটে এলো তার কাছে। লেগেছে সিঞ্চন? সামান্য। দরজার কাজটা ফাঁকা পেয়ে ছুটে পালাতে গেল দেবানী, কিন্তু তার পথ আটকে দাঁড়ালো তার আদরের বড় খোকা। মা, তুমি এমনটা কেন করলে? মা? কে মা? কিসের মা? তোরা কেউ আমার সন্তান নোস। আমাকে দেখে মনে হয় 70 বছর বয়স। আমি তোর মা কনক চাপা? মনে পড়ে প্রথম যেদিন বেলার সঙ্গে তোরা 3 জন আমার কাছে এলি? কি বলেছিলিস তুই তখন? হ্যাঁ, মনে পড়ে সে কথা? হ্যাঁ, মনে আছে। আমার তখন বয়স 8, ভাইয়ের 4 আর বোনের 2। আমি বলেছিলাম তোমার মুখটা এমন বদলে গেল কি করে, কিন্তু তুমি তো বলেছিলে রোদে পুড়ে। মিথ্যে বলেছিলাম, মিথ্যে। কি করে বলতাম আমি তোর মা কনক চাপা নই, আমি দেবানী। আমাদের তো শুধু মুখের মিল ছিল, আর সেই কারণেই তোর বাবা আমাকে বিয়ে করেছিল তোদের দেখাশোনা করার জন্য। কিন্তু আমি তো সেই পাখি ধরে ফেলেছিলাম। আমার কোনো সন্তান নেই, বুঝেছিস? আমি তোদের মানুষ করেছি শুধু, আমার কোনো সন্তান নেই। তাই বলে নিজের সবচেয়ে বড় বন্ধুর এত বড় সর্বনাশ করবে তুমি দেবানী? প্রদ্যুম্নর সঙ্গে তোমার বিয়ে যে টেকেনি, তাতে আমাদের কি সত্যিই কোনো দোষ ছিল? কি তুমি এখানে কেন? আমি তোমাকে চিনতে পারিনি সত্যি, কারণ তুমি নাম বদল করেছো, গলা বদল করেছো। কিন্তু কথা যে স্বর্ণ চুরি করা, সে কথা কি করে ভুলি? যেদিন প্রথম এলাম সেদিন গ্যারেজের পাশ দিয়ে যেতেই আমি অনুভব করি আমার স্বর্ণকে। সেদিন ফিরে গেলেও আমি পরের দিন রাতে আবার ফিরে এসেছিলাম। যদিও আমাকে সাহায্য করেছিল সিঞ্চন, চাবিটা ওই জোগাড় করে দিয়েছিল। অশ্মিকে পৌঁছাতে মামা দাদুর সঙ্গে আমি দেখা করতে চাই। তখন সেখানে টেবিলে মামা দাদুর একটা কাব্যগ্রন্থ পড়েছিল। সেখানে মামা দাদুর নাম দেখে আমি বুঝতে পারি অর্ধেন্দু মুখার্জি আসলে মামা দাদু। তারপরে মামা দাদুর নামে সাদৃশ্যে বলা তোমার গল্পটা মামা দাদুকে আমি শোনাই। তারপরে উনি আমাকে সবটা বলেন। না ঠাম্মি, বিশ্বাস করো, তুমি যে এসবের মূলে আছো আমি সত্যি বিশ্বাস করো ভাবিনি। আমি তো ভেবেছিলাম স্বর্ণদিদুন নিজের ইচ্ছা এখানে লুকিয়ে আছে, আর তুমি তাকে সাহায্য করছো। আর চাবি খুলে মামা দাদু যখন ভেতরে ঢুকলো। সিঞ্চন কথা বলতে বলতে সেই রাতের কথা মনে পড়ল। কে? কেউ দরজা খুলল? কে? আমি। অর্ধেন্দু? মনে পড়ে? স্বর্ণ সেই 24 বছরের মেয়ের মতো ছুটে এসে
মাথা রাখলো অর্ধেন্দুর বুকে। এত অভিমান তোমার? 40 বছর ধরে এত কষ্ট দিলে আমার। জানো জানো তোমাকে নিয়ে এই 40 বছরে আমি কত কবিতা লিখেছি। সব শোনাবো তোমাকে, শুনতে হবে কিন্তু। মানে তুমি বেঁচে আছো? সত্যি? আমি তো ভাবলাম তুমি মরে গেছো। রোজ দেখতাম তুমি এসেছো আমাকে নিতে। আমি মারা গেছি? এসব তোমাকে কে বললো? কেন, দেবানি? ওই তো বলেছিল আমার চিঠি পড়েই তুমি নাকি নিজেকে শেষ করে দিয়েছো। শোনো শোনো, তোমাকে মিথ্যে বলেছে দেবানি। এত বড় মিথ্যে অর্ধেন্দু, আমি ওকে ছাড়বো না। আর একটু অপেক্ষা করো, কথা দাও আমাকে তুমি দেবানিকে কিছু জানতে দেবে না। কথা দিলাম। কিন্তু একটা সমস্যা আছে। তোমাকে এখন আমি কি নামে ডাকবো বলো তো? তোমার বন্ধু দেবানি যেমন কনক চাপা হয়েছে, তুমিও কি তোমার সন্নিতা নাম পরিবর্তন করে পুষ্পলতা হয়েছ? পুষ্পলতা বলে ডাকি? তুমি আমায় যে নামেই ডাকবে আমি সেই নামেই সাড়া দেব। আচ্ছা, দেবানি নাম কেন পরিবর্তন করলো? বলছি শোনো। সিঞ্জন সবটা বলার পর দেবানি আক্রোশে বলতে শুরু করলো। বেশ করেছি, স্বর্ণ স্বর্ণ আর স্বর্ণ। আমি কোথায় কোথায় আমি বলতে পারো? কে আমি? কনক চাপা? সিঞ্চনের ঠাম্মি? ওই বড় কোকার মা? না রায়বাড়ির গিন্নি? এইসবের মধ্যে আমি কোথায়? আমি তো কেবল একটা প্রতিচ্ছবি, না? অন্যের খোলসে বাঁচছি আমি প্রতিটা মুহূর্তে। কি নাম আমার? না না না, আমি তো জানি না, কিন্তু আমি হারবো না। এই স্বর্ণ অর্ধেন্দু, এই অশ্মি সিঞ্চনের ভালোবাসার কাছে আমি কিছুতেই হারবো না। তোমরা তোমরা সবাই ভালোবাসতে পারলে, শুধু আমি পারলাম না। এটাই প্রমাণ করে যাবে তো? হ্যাঁ, তোমরা তোমরা আমার সামনে থেকে এটাই প্রমাণ করবে? না 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 না, ঠামি ঠামি শান্ত, ঠামি ঠামি ঠামি, তোমার শরীর খারাপ করবে। দেবানি কথা বলতে বলতেই নিজের আঁচলের তলা থেকে পিস্তলটা বের করে স্বর্ণর দিকে তাক করলো। মেরে ফেল আমাকে, চালিয়ে দে গুলি। না, আমাকে মারো। দেবানি পিস্তলটা ঘুরিয়ে তাক করলো অর্ধেন্দুর দিকে। সিঞ্চন তখন চিৎকার করে বলল, না ঠাম্মি, ঠাম্মি ওদের ছেড়ে দাও, ওদের একটু ভালোবাসতে দাও, আমাকে মারো। মা, তুমি ওদেরকে ছেড়ে দাও, আমাকে মারো। এরপর একে একে সবার দিকে পিস্তলটা তাক করে শেষমেশ দেবানি নিজের মাথায় ধরল পিস্তলটা। আর কেউ কিছু বোঝার আগেই চালিয়ে দিল গুলি। শেষ হয়ে যায় দেবানি, ওরফে কনক চাপা, ওরফে সিঞ্জনের ঠাম্মি, ওরফে অমূল্য রায়ের দ্বিতীয় স্ত্রী। দেবানি, এ কি করলি তুই? মা, মা, মাগো। ঠাম্মি, আমি যে তোমাকে সত্যি খুব ভালোবাসি ঠাম্মি। একটা কথা বলবো, তোমরা শুনবে? বলুন। দেবানির এই খারাপ চেহারাটা কারোর সামনে আসতে দিও না, এমনকি অশ্মিকেও না। ও হয়তো পুরো ভালো ছিল না, কিন্তু ওর সব কিছুই তো খারাপ নয়। তবে আমি চাই সবাই ওর ভালো রূপটাই জানুক। পুলিশের ব্যাপারটা আমি সামলে নেব। কিন্তু
কাকাবাবু, মা। আসলে কি জানো তো, ভালোবাসা যেমন অমৃত দেয় তেমনি বিষও দেয়। এও তেমন। দেবানী ভালোবেসে বারবার ঠকে গেছে। আমার বিশ্বাস তোমার বাবা যদি ওকে অন্তর থেকে ভালোবাসতেন, যদি তোমাদের বিষয়টা, প্রথমা স্ত্রীর বিষয়টা জানিয়ে বিয়ে করতেন, তাহলে ও আজ এমনটা হতো না। আমরা হয়তো রাগ করছি, কিন্তু একবার ভেবে দেখো তো, একটা মেয়ে নিজের নাম পরিবর্তন করার আগেও জানলো না এই নাম তার বরের প্রথমা স্ত্রীর নাম। ফুলশয্যার আগেও জানতে পারলো না তোমাদের 3 ভাই বোনের কথা। এটা কি পাপ নয়? তাই ওকে তোমরা ক্ষমা করো, আর এই আজকের দিনটা ভুলে যাও। সিঞ্চন, কত আদর, কত ভালোবাসা ঠাম্মির থেকে পেয়েছ, এই আঘাতটুকুকে তার আশীর্বাদ বলেই ধরে না। তাছাড়া আমার ধারণা, তুমি যদি আমার আর স্বর্ণর সম্পর্কের মাঝে না আসতে, ও তোমার ক্ষতি করতো না। ও শুধু চেয়েছিল ভালোবাসা হেরে যাক, তুমি আর রশ্মি আলাদা হয়ে যাও। ঠিক তাই, ওর শরীর আজ শেষ হলো, কিন্তু ও অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছিল। আমাকে ও একদিন বলেছিল, অমৃত খুঁজতে গিয়ে শুধু গরল উঠেছে যে স্বর্ণ, শুধু গরল পেয়েছি। এরপর স্বর্ণ ও অর্ধেন্দু বিয়ে করে চলে গেল মজুমদার ভিলাতে। সুবীর মাতৃতুল্য একজন মানুষকে পেয়ে যার পরনাই খুশি হলো। ওদিকে অশ্মি বিয়ে করে এলো রায়বাড়িতে। তবে সিঞ্জনের বাবা শ্রাদ্ধের দিন দেবানীর ছবির নিচে কনক চাপার জায়গায় দেবানীর নাম লিখে নিয়ে আসে। আর রায় পরিবারের অন্য ছেলেমেয়েরা জানে দেবানী ছিল তাদের ছোট মা। সত্যিটা জানার পর দেবানীর কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে সকলে। এরপর রায় পরিবারে কনক চাপা নামের চর্চা মুছে গিয়ে চর্চা হয় স্বর্গীয়া দেবানী রায়ের। আজও তাই অশ্মি স্নান করে ঠাম্মির ছবিতে মালা দিয়ে তারপর সিঁদুর ছোঁয়ায়। সিঞ্চন ঘুম থেকে উঠে ঠাম্মির সামনে খাবারের থালা ধরে, তারপর নিজে খায়। বড় খোকা মাঝে মাঝেই তার মায়ের ফটোর সামনে ফুপিয়ে কেঁদে ওঠে। বড়গিন্নিও আঁচলে চোখ মোছে। মুখ ভার করে মায়ের ছবির সামনে দাঁড়ায় ছোট খোকা ও খুকি। মায়ের ভেতরে থাকা এত কষ্ট বঞ্চনা বুঝতে না পারার জন্য অনুতপ্ত হয় তারা। আর স্বর্ণ সব জেনেও আজও ভুলতে পারেনি দেবানীকে। অর্ধেন্দুর সঙ্গে কথা বলতে বলতে প্রায় সময় উঠে আসে দেবানীর প্রসঙ্গ। শুধু একটাই আক্ষেপ, যে অনুভব শক্তির জোরে অর্ধেন্দু খুঁজে পেল স্বর্ণকে, দেবানী কিন্তু সেই ভালোবাসার অনুভব করে উঠতে পারল না বেঁচে থাকাকালীন। সে শুধু ভেবে গেল এই সংসার, এই ভালোবাসা সবই অমূল্যর প্রথমার। সে কেবল প্রতিচ্ছবি মাত্র, কিন্তু তার স্বরূপ জেনেও যারা আজও তার জন্য চোখের জল ফেলে, সেই জলের মধ্যে লুকিয়ে থাকা অমৃতের ছোঁয়া সে পেল না। সেদিন নিজেকে শেষ করে না দিলে হয়তো জীবন তাকে পৌঁছে দিত এই অমৃতের কাছাকাছি, বা হয়তো মৃত্যুটাই বাঁচিয়ে দিল তাকে। এই প্রশ্নের উত্তর আপনাদের মতো আমিও খুঁজে চলেছি। নতুন একটা কবিতা লিখেছি, জানো? কি গো, বলো। কিভাবে চিনব তোমাকে যদি অমৃতের ভেতর থেকে গরল ছুঁয়ে যাও? কি নামে ডাকবো তোমাকে যদি রূপে রূপান্তরে বদলে যাও? দিদুন, দারুণ হয়েছে। ঠাম্মি কবিতাটা শুনলে খুব খুশি হতো। আচ্ছা মামা দাদু, তোমার লেখা কিভাবে চিনব তোমাকের পরের পাঠ হিসাবে যদি স্বর্ণ দিদুনের এই কবিতাটা কি নামে ডাকবো তোমাকে রিলিজ করা যায়, কেমন হয় বলো তো? তোমরা বলো।